আজকের ভিডিওটিতে মানবীয় ভূগোলের অবস্থানগত দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ লোকেশনাল অ্যাপ্রোচ ইন হিউম্যান জিওগ্রাফি। তো অবস্থানগত দৃষ্টিভঙ্গি মানবীয় ভূগোলের একটি গুরুত্বপূর্ণ চিন্তাধারা, যা মানুষের কার্যকলাপের স্থানিক বণ্টন অর্থাৎ স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন, নিদর্শন এবং সম্পর্ক বিশ্লেষণ করে। আর এই দৃষ্টিভঙ্গি মূলত জার্মান ভূগোলেতে বিকশিত হলেও বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে আমেরিকান ভূগোলেও বিশেষ গুরুত্ব পায়। অর্থাৎ এই যে অবস্থানগত দৃষ্টিভঙ্গি, যেটি মানবীয় ভূগোলের একটি অন্যতম চিন্তাধারা বা দৃষ্টিভঙ্গি, যেটা কি করে না, মানুষের যে কার্যকলাপ সেই কার্যকলাপের স্থানিক বণ্টন অর্থাৎ স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন অর্থাৎ অবস্থান অনুযায়ী মানুষের কার্যকলাপ কিভাবে পরিবর্তিত হয় সেই বিষয় সম্পর্কে আলোচনাটা করা হয় এখানেতে। অর্থাৎ আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে বিভিন্ন স্থানের যে অবস্থানগত তারতম্য, সেই অবস্থানগত তারতম্যের কারণেতে সেই সমস্ত জায়গায় বসবাসরত মানুষের যে দৈনন্দিন যে কার্যকলাপ, সেই কার্যকলাপের সম্পর্কে এই লোকেশনাল অ্যাপ্রোচ আলোচনা করে থাকে। অর্থাৎ তাদের কার্যকলাপের মধ্যে কি কি বৈচিত্র্য লক্ষ্য করা যায় সেই সম্পর্কে আলোচনা এবং তাদের একে অপরের মধ্যে যে সম্পর্ক তার বিশ্লেষণ করা হয়ে থাকে। আর এটি মূলত কি না, জার্মান ভূগোলেতে প্রথমেতে বিকশিত হয়েছিল, মানে শুরুতে এই লোকেশনাল অ্যাপ্রোচ জার্মান জিওগ্রাফার্সরা বেশি করে তাদের আলোচনার মধ্যে নিয়ে আসতেন। পরবর্তীকালেতে অর্থাৎ এই বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়েতে আমেরিকান ভূগোলেতে এই লোকেশনাল অ্যাপ্রোচ আস্তে আস্তে গুরুত্ব পেতে থাকে। এবারেতে এই লোকেশনাল অ্যাপ্রোচ মানে এর আলোচনার ভিতরে প্রবেশ করার আগে আমাদের সবার আগে জানতে হবে যে এই যে অবস্থান বা লোকেশন বলতে ঠিক কী বোঝায়। তো এখানেতে যেটি বলা হয়েছে, দেখো, যে অবস্থান বলতে বোঝায় একটি নির্দিষ্ট স্থানের ভৌগোলিক অবস্থান যা নির্দিষ্ট স্থানাঙ্ক বা অন্য কোনো স্থানের সঙ্গে আপেক্ষিকভাবে নির্ধারণ করা হয়। অর্থাৎ অবস্থান বলতে একটা নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে কোনো জায়গার যে নির্দিষ্ট তার যে ভৌগোলিক যে অবস্থানটা, সেটাকেই বোঝানো হয় এই লোকেশন বা অবস্থানে, যা নির্দিষ্ট একটি স্থানাঙ্ক। অর্থাৎ এই স্থানাঙ্ক হচ্ছে যে ল্যাটিচিউড এবং লঙ্গিচিউড অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বা অন্য কোনো স্থানের সঙ্গে আপেক্ষিকভাবে নির্ধারণ করা হয়। আর এই অবস্থান মূলত দু রকমের হয়ে থাকে। একটা হচ্ছে নির্দিষ্ট অবস্থান বা অ্যাবসলিউট লোকেশন, যাতে বলা হয় যে নির্দিষ্ট অবস্থান বলতে একটি নির্দিষ্ট স্থানকে ভৌগোলিক স্থানাঙ্ক অর্থাৎ ল্যাটিচিউড এবং লঙ্গিচিউড দ্বারা চিহ্নিত করা হয়। যেমন যদি আমরা উদাহরণ হিসেবে নয়াদিল্লির নির্দিষ্ট অবস্থান এই 28.61 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 77.23 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, তো এটা আমাদের দিল্লি শহরের একটি নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান, যেটা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের দ্বারা চিহ্নিত হচ্ছে। এটা একটা নির্দিষ্ট অবস্থান বা অ্যাবসলিউট লোকেশন। আর একটা হয় সেটা হচ্ছে আপেক্ষিক অবস্থান বা রিলেটিভ লোকেশন। তো এটাতে কি বলা হয়, এই যে আপেক্ষিক অবস্থান হলো কোনো স্থানকে তার চারপাশের অন্যান্য স্থানের সঙ্গে তুলনামূলকভাবে চিহ্নিত করা। অর্থাৎ এক্ষেত্রে আমরা কোনো স্থানকে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের সাহায্যে চিহ্নিত করব না, আমরা চিহ্নিত করব সেই স্থানটার বা সেই জায়গাটার চারপাশেতে আর যে অন্যান্য যে স্থান বা জায়গা রয়েছে তার সঙ্গে তুলনামূলকভাবে তুলনামূলকভাবে চিহ্নিত করব। মানে তার সাপেক্ষে আরেকটি স্থানের সাপেক্ষে যখন একটা স্থানকে তার অবস্থানকে চিহ্নিত করা হচ্ছে। তো এখানে উদাহরণটা দিলে তোমরা বুঝতে পারবে যে দেখো, এই যে মুম্বাই আরব সাগরের উপকূলে অবস্থিত। তো এই যে আমাদের মুম্বাই শহরটি, এই মুম্বাই শহরটি আরব সাগরের উপকূলে অবস্থিত। এবং লক্ষ্য করো যে মুম্বাই শহরের যদি আমরা নির্দিষ্ট অবস্থান যদি বলতাম, তাহলে আমরা এই নতুন নয়াদিল্লির মতন অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের সাহায্যে তার অবস্থানটা বলতাম, কিন্তু আমরা সেটা বলিনি। আমরা এখানেতে বলছি যে মুম্বাই আরব সাগর, অর্থাৎ এই আরব সাগরের সাপেক্ষে আমরা মুম্বাইয়ের অবস্থানটাকে বলছি। তো এই রকমের যখন অবস্থান নির্ণয় করা হয়, যখন আরেকটি কোনো স্থানের সাপেক্ষে আরেকটি স্থানের অবস্থানকে যখন নির্ণয় করা হয়, তখন সেটাকে আপেক্ষিক অবস্থান বা রিলেটিভ লোকেশন বলা হয়।
এরপরে আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা হচ্ছে স্থান অর্থাৎ সাইট এবং পরিস্থিতি অর্থাৎ সিচুয়েশান। তো এই দুটো বিষয় আমাদেরকে জানতে হবে। তো স্থান বা সাইট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে কোনো জায়গার ভৌগোলিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্য যা তার অবস্থানের বিশেষতা নির্ধারণ করে। সাধারণত এটি ভূমিরূপ, জলবায়ু, মাটি, খনিজ সম্পদ, প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা ইত্যাদি দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ কোনো জায়গার যে ভৌগোলিক এবং যে প্রাকৃতিক যে বৈশিষ্ট্যগুলো দেখা যায়, মূলত ভূমিরূপ, জলবায়ু, মাটি ইত্যাদির মতন যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি দেখা যায়, যেটা সেই স্থানটার একটা বিশেষতা, একটা বৈশিষ্ট্য মানে নির্ধারণ করে। তো সেইটাকে বলা হয় হচ্ছে সেই জায়গার স্থান বা সাইট বলা হয়ে থাকে। আর পরিস্থিতি বা সিচুয়েশনটা হচ্ছে যে একটি স্থানের আশপাশের অন্যান্য যে স্থান ও ভৌগোলিক উপাদানের সঙ্গে তার যে সম্পর্ক। আর এটি বোঝায় কোনো স্থানের ভৌগোলিক গুরুত্ব এবং তা কিভাবে অন্যান্য অঞ্চল বা শহরের সঙ্গে সংযুক্ত। অর্থাৎ পরিস্থিতি হচ্ছে এমন একটি বিষয় যেটা কি হচ্ছে না, একটি স্থানকে তার আশপাশের অন্যান্য যে সমস্ত স্থানগুলো রয়েছে তার যে ভৌগোলিক যে উপাদানগুলো রয়েছে তার সঙ্গে তার সম্পর্কটি কী, সেই সম্পর্কের সাপেক্ষে বোঝানো হয়। মানে আশপাশের যে স্থিতিটা, যে পরিস্থিতি বা সিচুয়েশনটা, সেইটা দিয়ে যখন একটি স্থানকে যখন আমরা নির্দিষ্ট করে চিনতে শিখি বা আমরা যখন তাকে মানে আরও ভালোভাবে জানি, তো সেইটাকে পরিস্থিতির মধ্যে বোঝানো হয়। মনে রাখবে যে স্থানটা হচ্ছে যে কোনো জায়গার ভৌগোলিক এবং প্রাকৃতিক বৈশিষ্ট্য, কোনো একটি স্থান বা জায়গা যার ভৌগোলিক এবং প্রাকৃতিক যে বৈশিষ্ট্যগুলি দেখা যায় সেটি হচ্ছে তার সাইট। আর সিচুয়েশন হচ্ছে যে একটি স্থানের আশপাশের অন্যান্য যে স্থানগুলো বা ভৌগোলিক উপাদানগুলোর সঙ্গে তার যে সম্পর্কটা, সেইটাকে বলা হয় হচ্ছে সিচুয়েশন বা পরিস্থিতি। এবারেতে আমরা জানবো যেটা, সেটা হচ্ছে যে এই অবস্থানগত দৃষ্টিভঙ্গির যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য যেটা, সেটা তো প্রথমত হচ্ছে মানুষের কার্যকলাপ কীভাবে বিভিন্ন স্থানে বিভক্ত হয়। যেটা আমি শুরুতে বললাম যে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের উপরেতে অবস্থান অনুযায়ী মানুষের কার্যকলাপের মধ্যে বিভিন্নতা লক্ষ্য করা যায়। তো সেইটা হচ্ছে আলোচনা করা, তাকে বিশ্লেষণ করা একটি উদ্দেশ্য মানে লক্ষ্য হচ্ছে এই অবস্থানগত দৃষ্টিভঙ্গির। অর্থাৎ মানুষের কার্যকলাপ কিভাবে বিভিন্ন স্থানেতে বিভক্ত হয়, বিভিন্ন রকম হয়, সেই বিষয়ে আলোচনা করা। তারপরেতে কোনো নির্দিষ্ট স্থানে কেন এবং কী ধরনের কার্যক্রম গড়ে ওঠে, অর্থাৎ স্থান বিশেষে যে কার্যকলাপগুলো গড়ে ওঠে সেটি কেন গড়ে উঠেছে, তার পিছনে যে সমস্ত কারণগুলো থাকে সেই কারণগুলো সম্পর্কে আলোচনা করা। তারপরেতে ৩ নম্বর যে লক্ষ্যটি থাকে যে মানুষের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের যে স্থানিক যে বিন্যাস ও সংযোগ কিভাবে পরিবর্তিত হয়। অর্থাৎ স্থান বিশেষে মানুষের এই যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক যে কর্মকাণ্ড, সেইগুলো কিভাবে এক স্থান থেকে আরেক স্থানেতে ভিন্ন হয়, পরিবর্তিত হয়, তারা কিভাবে একে অপরের সঙ্গে সংযোগ মানে ইন্টারকানেক্টেড ইত্যাদি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আলোচিত হয়ে থাকে। তো এই ৩টে প্রধানত লক্ষ্য যখন অবস্থানগত দৃষ্টিভঙ্গি আলোচনা করা হয়, তো এই লক্ষ্য বা উদ্দেশ্যগুলোকে মাথায় রেখে আলোচনা করা হয়ে থাকে। আচ্ছা, এরপরেতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এই যে অবস্থানগত দৃষ্টিভঙ্গির বিকাশ এবং এক্ষেত্রে যে সমস্ত চিন্তাবিদ বা ভৌগোলিকরা এই দৃষ্টিভঙ্গিতে তাদের মানে চিন্তাধারা অনুযায়ী এই দৃষ্টিভঙ্গিকে আরও সমৃদ্ধ করেছেন। তো তাদের মধ্যে থেকে কয়েকজন গুরুত্বপূর্ণ চিন্তাবিদদের বা ভৌগোলিকদের আলোচনা এখানেতে করব। তো প্রথমে আসি হচ্ছে অ্যালফ্রেড ওয়েবার, যিনি শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্ব অর্থাৎ লিস্ট কস্ট থিওরি অফ ইন্ডাস্ট্রিয়াল লোকেশন এটি দিয়েছেন। এবং এটির মাধ্যমেতে আমরা জানব যে এই যে মানুষের যে মানে যে অর্থনৈতিক কাজকর্মের মধ্যে শিল্প একটি অন্যতম কাজকর্ম। তো এই কাজকর্মটি স্থান বিশেষে কিভাবে গড়ে ওঠে, সেইটি এই ওয়েবারের যে তত্ত্বটি রয়েছে সেই তত্ত্বের মাধ্যমেতে আমরা এটি বোঝার চেষ্টা করব। তো 1909 সালেতে এই জার্মান অর্থনীতিবিদ আলফ্রেড ওয়েবার শিল্প স্থানিকতার এই ন্যূনতম ব্যয় তত্ত্ব অর্থাৎ লিস্ট কস্ট থিওরি অফ ইন্ডাস্ট্রিয়াল লোকেশন প্রকাশ করেন। অর্থাৎ ইনি এই তত্ত্বটি যেটি দিয়েছেন এটি অবস্থানের ওপরেই ভিত্তি করে দিয়েছেন এবং ইনি এই তত্ত্বের মাধ্যমে দেখিয়েছেন
যে কোন জায়গায় শিল্প স্থাপন করলে শিল্পপতিরা সবথেকে বেশি লাভবান হবেন, সবথেকে খরচ কম হবে, তো সেইটা। তো দেখো এখানে ওয়েবার যেটা বলছেন তার তত্ত্বতে, যে ওয়েবারের মতে শিল্প সেখানেই গড়ে উঠবে যেখানে কাঁচামাল, শ্রমিক, পরিবহন প্রভৃতির জন্য সবচেয়ে কম খরচ হয়। অর্থাৎ অবস্থান দ্বারা এটা খুবই মানে একটি শিল্পের অবস্থান খুবই মানে গুরুত্বপূর্ণ। অর্থাৎ সে যে জায়গাতে তাকে গড়ে তোলা হবে সেই জায়গাতে তার অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ। তো শিল্প মানে ওয়েবার যেটা বলছেন যে শিল্প এমন জায়গাতেই গড়ে উঠবে যেখানে কাঁচামাল, অর্থাৎ সেই শিল্পটাতে উৎপাদন করার জন্য যে সমস্ত র মেটেরিয়ালগুলো লাগবে, যে শ্রমিক যারা উৎপাদন কাজের সঙ্গে যুক্ত হবেন, এবং পরিবহন অর্থাৎ কাঁচামালগুলোকে বিভিন্ন উৎস থেকে আনা এবং শিল্পজাত দ্রব্যকে বাজার এলাকাগুলোতে বা পৌঁছে দেওয়ার জন্য যে পরিবহনের জন্য সবথেকে কম খরচ যে জায়গায় আমি পাবো সেইখানেতে শিল্প গড়ে উঠবে। তো এটাই ওয়েবার বলছেন। তো এরপরেতে আরেকজন রয়েছেন যিনি হচ্ছেন ওয়াল্টার ক্রিসলার। তিনি এই কেন্দ্রীয় স্থান তত্ত্ব বা সেন্ট্রাল প্লেস থিওরি উনি দিয়েছেন, এবং এই থিওরির মাধ্যমেতে উনি এই যে মানুষের যে বসতি এবং যে বাণিজ্যিক কেন্দ্রগুলি কিভাবে বিন্যাস হবে সেইটি উনি তার তত্ত্বের মাধ্যমেতে বলেছেন। তো 1933 খ্রিস্টাব্দে এই জার্মান ভূগোলবিদ ওয়াল্টার ক্রিসলার এই বসতি ও বাণিজ্যিক কেন্দ্রগুলির স্থানবিন্যাস প্রসঙ্গে এই কেন্দ্রীয় স্থান তত্ত্ব বা সেন্ট্রাল প্লেস থিওরি প্রকাশ করেন। আচ্ছা, যেখানেতে ক্রিসলার বলছেন, দেখো যে ক্রিসলারের মতে শহর ও বসতিগুলো একটি নির্দিষ্ট বিন্যাস অনুসারে গঠিত হয়, যেখানে বড় শহরগুলো আশেপাশের ছোট শহর ও গ্রামীণ এলাকার জন্য কেন্দ্রীয় পরিষেবা প্রদান করে। অর্থাৎ একটা বড় শহরকে কেন্দ্র করে তার আশেপাশে অনেক সাবারবান এরিয়া, ছোট ছোট শহর বা শহরতলি গড়ে ওঠে, এবং সেগুলো পরেতে যে গ্রাম্য এলাকাটি থাকে এই সমস্ত এলাকাগুলোতে পরিষেবা দেয়, বিভিন্ন রকম পরিষেবা দিয়ে থাকে এই বড় শহরগুলোর যে কেন্দ্রীয় এলাকাটা থাকে সেইটা। তো এটা ক্রিসলার বলছেন, এবং এইটা একটা নির্দিষ্ট বিন্যাস অনুযায়ী ক্রিসলার বলছেন যে এই যে বিন্যাসটা, অর্থাৎ বড় শহর তার পাশে যে ছোট শহরগুলো থাকবে এবং যে গ্রামীণ এলাকাগুলো থাকবে, এগুলো একটি নির্দিষ্ট বিন্যাস অনুসারেতে গঠিত হয়। অর্থাৎ আবারও সেই অবস্থানের ব্যাপারটা এখানেতে আসছে। এবং তারপরেতে ক্রিসলার বলছে যে একটি শহরের অর্থনৈতিক কার্যকারিতা ও বসতি বিন্যাস ষড়ভুজাকৃতির বাজার এলাকায় সবচেয়ে সর্বোচ্চ কার্যকর হয়। অর্থাৎ একটা বসতির আকৃতি বা একটা এই যে শহরের যে আকৃতি, এটার যদি বিন্যাসের কথাটি ক্রিসলার বলছেন, সেটা যদি ষড়ভুজাকৃতি বা হেক্সাগোনাল হয়ে থাকে তাহলে সেটা সর্বোচ্চ কার্যকর হয়ে থাকে, মানে সে পরিষেবাটা সব থেকে ভালোভাবে দিতে পারে। তো এইটা বলছে, মানে এইটার মাধ্যমেতে ক্রিসলার যেটা বোঝাতে চাইছেন যে এই যে অবস্থানটার গুরুত্বটা কতটা, মানে একটা বড় শহর যে পরিষেবাটা দেবে বিভিন্ন ছোট শহরগুলো বা গ্রামীণ এলাকাগুলোতে, এর জন্যে এই বড় শহর, ছোট শহর বা এই গ্রামীণ এলাকাগুলোকে কিন্তু একটি নির্দিষ্ট বিন্যাস অনুযায়ী অবস্থিত হতে হবে, এবং সেই বিন্যাসটার যে আকৃতিটা, সেই আকৃতিটা ক্রিসলার বলছেন যে ষড়ভুজাকৃতি যদি হয় বা হেক্সাগোনাল যদি হয় তাহলে সেটা সর্বোচ্চ কার্যকরী হবে, অর্থাৎ অর্থনৈতিক কার্যকারিতার দিক থেকে সব থেকে কার্যকরী হয়ে থাকবে। এরপরে আরেকজন অগাস্ট লোস, যিনি সর্বাধিক মুনাফা তত্ত্বের মাধ্যমেতে এই অবস্থানের বিষয়টিকে বোঝাচ্ছেন, যে 1940 খ্রিস্টাব্দে জার্মান অর্থনীতিবিদ এই অগাস্ট লোস শিল্পের অবস্থান বিষয়ে সর্বাধিক মুনাফা তত্ত্ব বা প্রফিট ম্যাক্সিমাইজেশন থিওরি প্রকাশ করেন। তো ইনি যেটা বলতে চাইছেন যে শিল্প কোন জায়গায় স্থাপন করলে সব থেকে বেশি লাভ বা মুনাফা কামাতে পারা যাবে, অর্থাৎ সব থেকে বেশি প্রফিট হবে। তো এখানেতে লোস যেটা বলছেন তার তত্ত্বেতে, অর্থাৎ এই প্রফিট ম্যাক্সিমাইজেশন থিওরিতে তিনি বলছেন যে শিল্প সেখানেই অবস্থিত হবে যেখানে শিল্পজাত সামগ্রীর চাহিদা এবং লাভ সব থেকে বেশি থাকবে, অর্থাৎ শিল্পটির চাহিদা ও বাজারের কেন্দ্রস্থলে স্থাপিত হবে। অর্থাৎ যেখানেতে ধরো কোনো একটা শিল্প, সেই শিল্পের যে শিল্পজাত যে পণ্য, সেই পণ্যের চাহিদা যেখানেতে সব থেকে বেশি, সেই চাহিদা বা বাজারেতে যেই জায়গাতে সব থেকে বেশি, সেইখানেতে সেই শিল্পটা স্থাপিত হলে সব থেকে বেশি লভ্যাংশ
কামাতে পারা যাবে। তো মূলত এই তিনজন ভৌগোলিক বা অর্থনীতিবিদ এনারা যে অবস্থানকে গুরুত্ব দিয়ে এই বিষয়গুলিকে ব্যাখ্যা করেছেন, অর্থাৎ যে কোনো শিল্প বা বসতির ক্ষেত্রে সবথেকে কার্যকরী অবস্থানটি কোথায় হলে সবথেকে বেশি লাভ বা সুযোগ সুবিধাগুলো পাওয়া যাবে, তো সেটি তারা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির মাধ্যমেতে সেই অবস্থানের জায়গাটিকে ব্যাখ্যা করেছেন। এরপরেতে আমরা জানবো যে এই যে অবস্থানগত দৃষ্টিভঙ্গির যে মূল যে বৈশিষ্ট্য, তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে স্থানিক বন্টন অর্থাৎ স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ মানুষের বসবাস, শিল্প, কৃষি, বাণিজ্য এবং সেবা ক্ষেত্র নির্দিষ্ট নীতির ভিত্তিতে গঠিত হয়। অর্থাৎ এই যে স্থানিক যে বন্টন যেটা হয় আর কি, এই স্থানিক বন্টন হওয়ার পিছনেতে কোনো এলোমেলো ব্যাপারটা থাকে না, এর পিছনেতে একটি সুনির্দিষ্ট নীতি বা ভিত্তি কিন্তু থাকে, যে মানুষের বসতি এলাকা কোন জায়গাতে নির্মাণ করলে সবথেকে ভালো পরিষেবা পাওয়া যাবে, শিল্প কোন জায়গাটাতে স্থাপন করলে সবথেকে বেশি লভ্যাংশ কমানো যাবে, এবং কৃষি বা বাণিজ্যিক এলাকাগুলো কোন জায়গায়, মানে কৃষি এলাকা কোন জায়গায় করলে সবথেকে বেশি উৎপাদন হবে, বাণিজ্যিক এলাকাগুলোর ক্ষেত্রে কোথায় করলে সবথেকে বেশি বাণিজ্যিক পরিষেবাটা দেওয়া যাবে। তো ইত্যাদি পিছনেতে মানুষ যখন এই সমস্ত কাজকর্মগুলো যখন মানুষ করে, তখন মানুষ কিন্তু অবস্থানের দিকটা মানে চিন্তা করে, অর্থাৎ যে জায়গায় যে জিনিসটা মানে স্থাপন করলে সবথেকে ভালো হয়, মানুষ কিন্তু সেই জায়গাটাকেই বেছে নেয়। যেরকম দেখো এখানেতে যে উদাহরণটা দেওয়া হয়েছে, যে কলকাতা বন্দর নগরী হওয়ায় কারণে এখানে শিল্প বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠেছে। অর্থাৎ কলকাতার শুরুর দিন থেকেই কলকাতা একটি মানে পাশেতে বন্দর রয়েছে কলকাতাতে। তো বন্দর নগরী হওয়ায় কলকাতা সংলগ্ন বন্দর থাকাতে খুব সহজেই জাহাজের মাধ্যমে বিদেশ থেকে পণ্য আমদানি বা রপ্তানি করার একটা বড় সুবিধা রয়েছে, যে কারণেতে বিভিন্ন রকমের ছোট বড় শিল্প এই কলকাতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যেরকম কার্পাস বয়ন শিল্প বা পাট শিল্পের মতন, যেখানেতে কিন্তু ওই কাঁচা পাট বা তুলো যেগুলো ভারতবর্ষের অন্যান্য প্রান্ত থেকে এনে এখানেতে উৎপাদন করা হয়। আর বিভিন্ন বাণিজ্যিক যে সমস্ত প্রতিষ্ঠান যেগুলো, সেই সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান গুলো এখানেতে তাদের মানে কেন্দ্র স্থাপন করেছে এই জায়গাতে। এছাড়া যেটা আর একটা যেটা শিল্পের ব্যাপারে যেটা হচ্ছে পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, যে হলদিয়াতে যে গড়ে উঠেছে, হলদিয়া বন্দরকে কেন্দ্র করে যে পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। তো এই কারণেতে তো এই জিনিসটাই হচ্ছে স্থানিক বন্টনের উপরেতে নির্ভর করে। দ্বিতীয় যে বৈশিষ্ট্য যেটা রয়েছে সেটা হচ্ছে দূরত্ব ও সংযোগ, ডিস্টেন্স অ্যান্ড কানেক্টিভিটি, অর্থাৎ শহর ও গ্রামগুলোর অবস্থান নির্ধারিত হয় পরিবহন ব্যবস্থা, সহজলভ্যতা, বাজারের দূরত্ব, যোগাযোগ ব্যবস্থা দ্বারা। অর্থাৎ যে কোনো শহর বা যে গ্রাম অঞ্চল যেগুলো রয়েছে তার যে কেন্দ্রীয় যে অঞ্চল যেগুলো থাকে, যেখান থেকে পরিষেবাগুলো অন্যান্য অঞ্চলেতে ছড়িয়ে পড়ে, তো সেই যে জায়গাগুলোতে কিন্তু এই পরিবহন ব্যবস্থার মানে সেই কেন্দ্রগুলো যখন গড়ে ওঠে, তখন পরিবহন ব্যবস্থাটা কত ভালো, মানে সহজে মানুষ সেখানে পরিবাহিত হয়ে আসতে পারবে কিনা, তারপরেতে বাজারের দূরত্ব কত, অর্থাৎ যদি কোনো শিল্প থাকে তাহলে সেই শিল্পজাত দ্রব্যগুলো বাজারেতে কতটা কম দূরত্বেতে নিয়ে আসতে পারা যাবে, যোগাযোগ ব্যবস্থা কতটা ভালো, ইত্যাদি বিভিন্ন বিষয়গুলোকে দেখা হয়। যেরকম দেখো এখানে যে মুম্বাইয়ের যে বাণিজ্যিক কেন্দ্র গড়ে ওঠার অন্যতম কারণ পাশে সমুদ্র বন্দর রয়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র, অর্থাৎ মুম্বাইতে পরিবহন ব্যবস্থা ভালো, বিভিন্ন জিনিসের চাহিদা রয়েছে, অর্থাৎ বাজারও খুব কাছে, আর যোগাযোগ ব্যবস্থাও ভালো। তো যে কারণেতে বিভিন্ন এই সুযোগ সুবিধাগুলো থাকার কারণেতে মুম্বাই কিন্তু আমাদের ভারতবর্ষের একটি বাণিজ্যিক নগরীতে, অন্যতম একটি বাণিজ্যিক নগরীতে পরিণত হয়েছে। আর সমুদ্র বন্দর থাকা তো একটা গুরুত্বপূর্ণ কারণ মুম্বাই যে সমুদ্র বন্দর, তার মাধ্যমে দেশ বিদেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারা যাচ্ছে, সমুদ্র বন্দর বা বিমান বন্দর যাই, এটা দুটো ক্ষেত্রেই। তো এই যখন হচ্ছে কি কোনো একটা শহরের বা গ্রাম যখন তৈরি হয় বা যখন সেটা গড়ে ওঠে, তখন এই দূরত্ব বা সংযোগ, মানে একে অপরের সঙ্গে বা একটা স্থান থেকে আরেকটা স্থান কতটা সহজে
মানে পরিবহন মানে জিনিসপত্র পরিবহন করা যাবে, বা বাজার এলাকাটা কতটা কাছে বা দূরে, বা যোগাযোগ ব্যবস্থাটা কতটা ভালো ইত্যাদি বিষয়গুলো দেখা হয়ে থাকে। আচ্ছা, তারপরেতে দেখো যে স্থান নির্ধারণ ও খরচ বিশ্লেষণ, অর্থাৎ লোকেশন এবং কস্ট অ্যানালাইসিস, যেটা আমরা এই ওয়েবার এবং লসের থিওরিতে দেখেছি যে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের সময়তে পরিবহন খরচ, শ্রমের সহজলভ্যতা এবং উৎপাদন খরচ বিবেচনা করা হয়। যে কোনো শিল্প মানে লোকেশনের অবস্থানের গুরুত্বটাই এই জায়গাটাতে, যেটা এই ওয়েবার এবং লসের তত্ত্ব থেকে আমরা বুঝতে পারি যে অবস্থানটা কতটা মানে গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা শিল্প প্রতিষ্ঠান স্থাপনের সময়তে যে পরিবহন খরচ, তারপরে শ্রমিকের মানে শ্রমের সহজলভ্যতা বা শ্রমিকের সহজলভ্যতা, উৎপাদন খরচ ইত্যাদি বিষয়গুলোকে মানে নির্ভর করে। তাই সঠিক অবস্থানেতে যদি শিল্প স্থাপন না করা যায় তাহলে খরচ কিন্তু বাড়বে, এবং যেখান থেকে লাভের পরিমাণটা আস্তে আস্তে কিন্তু কমবে। ইনভেস্টমেন্টটা বেশি হবে কিন্তু সেই তুলনায় কিন্তু মানে উৎপাদন মানে মানে লভ্যাংশ প্রফিটটা কিন্তু অনেকটা কমে যাবে। তো সেই কারণেতে এই মানুষের যে অর্থনৈতিক কাজকর্ম, বিশেষ করে শিল্পের প্রতিষ্ঠান, এটা অবস্থানের উপরেতে খুবই নির্ভরশীল। যেমন দেখো গুজরাটে পোশাক শিল্পের বিকাশ হয়েছে কারণ এখানে তুলা উৎপাদন বেশি, শ্রমিক সহজলভ্য এবং পরিবহন ব্যবস্থা ভালো। অর্থাৎ দাক্ষিণাত্যের একটা বড় অঞ্চল থেকে এই গুজরাট বা মহারাষ্ট্রের মতন রাজ্যগুলোতে এই রেডিমেড গার্মেন্টসের জন্যে মানে পোশাকের জন্যে যে তুলো কার্পাস বয়ন শিল্পের যে বিকাশ লাভের পিছনেতে যে কারণটা, সেটা কিন্তু এই তুলোর সহজলভ্যতা, অর্থাৎ কাঁচামাল খুব কম খরচে এখানেতে পরিবহন করে নিয়ে আসা যায়। পরিবহন খরচ অনেকটাই কম, কারণ মহারাষ্ট্র বা গুজরাট এই দুটো রাজ্যই দাক্ষিণাত্যের তুলা উৎপাদক অঞ্চলের খুব কাছেতেই মানে অবস্থান করে। এবং শ্রমিক এখানেতে জনবহুল রাজ্য হওয়ার জন্যে প্রচুর শ্রমিক আছে, যে শ্রমিকরা এই সমস্ত শিল্পকেন্দ্রগুলোতে কাজ করে, এবং পরিবহন ব্যবস্থা খুবই ভালো, যে কারণেতে সহজেই মানে পণ্যকে পরিবহন করে আনা এবং বিভিন্ন বাজার এলাকাগুলোতে সেই শিল্পজাত পণ্যকে পাঠিয়ে দিতেও সুবিধা হয়। তো যে কারণেতেই এইখানেতে এই কার্পাস বয়ন শিল্পের বা পোশাক শিল্পের রেডিমেড গার্মেন্টসের শিল্পের বিকাশ লাভ করেছে। 4 নম্বর যে বৈশিষ্ট্যটা হচ্ছে শহর ও গ্রামগুলোর যে বিন্যাস, অর্থাৎ এই যে ক্রিস্টালের যে কেন্দ্রীয় স্থান তত্ত্ব অনুযায়ী যে বড় শহরগুলোর চারপাশে ছোট শহর এবং গ্রাম গড়ে ওঠে যাতে মানুষ পরিষেবা পেতে পারে। অর্থাৎ যে বড় বড় যে শহরগুলো হয়, যেরকম দেখো কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু বা ভারতবর্ষে অন্যান্য যে সমস্ত শহরগুলো রয়েছে তার আশেপাশে অনেক উপনগর বা সাব আরবান এরিয়া বা এটাকেও পেরিয়ে গ্রাম্য এলাকা থাকে, যেগুলোতে কি করে না এই বড় শহরগুলো পরিষেবা দিয়ে থাকে, বিভিন্ন রকম পরিষেবা, সে অর্থনৈতিক হোক, সামাজিক হোক, সাংস্কৃতিক হোক, বিভিন্ন রকমের পরিষেবা এই বড় বড় শহরগুলো দিয়ে থাকে। আর এই পরিষেবাটা যাতে সহজে পাওয়া যায় সেই জন্যে এর অবস্থানটা, অর্থাৎ এই বড় শহর তার চারপাশে ছোট শহর এবং গ্রাম ইত্যাদির সঠিকভাবে অবস্থিত হতে হয়, না হলে কিন্তু এই পরিষেবাগুলো ভালোভাবে উপভোগ করা যায় না বা পাওয়া যায় না। এরপরেতে এই অবস্থানগত দৃষ্টিভঙ্গির ব্যবহারিক প্রয়োগ আমরা দেখব কতগুলো কী কী ক্ষেত্রেতে এই অবস্থানগত দৃষ্টিভঙ্গির প্রয়োগটা করা হয়ে থাকে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশানটা ঠিক কোথায়। তো শহর পরিকল্পনা ও নগরায়নের ক্ষেত্রে, অর্থাৎ আরবান প্ল্যানিং এবং আরবানাইজেশনের ক্ষেত্রে, অর্থাৎ কোনো শহর কিভাবে গঠিত হবে, কোথায় শিল্প কারখানা, আবাসন এলাকা ও বাণিজ্যিক এলাকা থাকবে তা নির্ধারণ করতেই লোকেশনাল অ্যাপ্রোচ খুব গুরুত্বপূর্ণ। যেমন দেখো এই যে ভারতের যে স্মার্ট সিটি প্রকল্প, যেখানে বিজ্ঞানসম্মতভাবে পরিকল্পনার মাধ্যমে নগর উন্নয়ন করা হচ্ছে। অর্থাৎ একটা শহর যখন গড়ে ওঠে তাকে যদি পরিকল্পনা মাফিক কোন জায়গায় মানে শহরের কোন জিনিসটা কোথায় অবস্থিত হবে, যেরকম শিল্প অঞ্চল কোন জায়গাটায় স্থাপিত হবে, আবাসন এলাকা অর্থাৎ মানুষের বসতি যে এলাকা সেটা কোথায় থাকবে, বাণিজ্যিক এলাকাটা কোথায় থাকবে, যেখানেতে বিভিন্ন রকম বাণিজ্যিক কেন্দ্রগুলো স্থাপিত হবে। তো এটাকে যদি পরিকল্পনা মাফিক প্ল্যান মাফিক যদি করা যায় তাহলে এই শহরটির বিকাশ কিন্তু খুব সুন্দর হবে, এবং সেই ক্ষেত্রেই এই আমাদের অবস্থানগত দৃষ্টিভঙ্গিরটা দরকার পড়ে, যেখানেতে বিভিন্ন ভৌগোলিকরা বা অর্থনীতিবিদরা এই দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করেছেন তাদের যে আলোচনার মাধ্যমে, তাদের যে জ্ঞান, তাদের থিওরিগুলোর মাধ্যমেতে। তো সেই জন্যে তো ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে এই অবস্থানগত দৃষ্টিভঙ্গি
খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই শহরের পরিকল্পনা বা নগরায়নের দৃষ্টিকোণ থেকে। এরপর দেখো শিল্প স্থাপনা ও অর্থনৈতিক বিকাশ, অর্থাৎ বড় শিল্প প্রতিষ্ঠান কোথায় গঠিত হবে তার পরিবহন, বাজার, কাঁচামাল ও শ্রমিকের উপর নির্ভর করে। এবং এইটা এখানে দেখো, এই যে শিল্প স্থাপন, যখন কোনো শিল্প স্থাপন করা হয়, শিল্প এমন কোনো জায়গাতে স্থাপন করা হয় না যেখানেতে শিল্পপতিরা মানে কম মুনাফা কামায়। শিল্পপতিরা সবসময় যে জায়গায় শিল্প স্থাপন করলে সব থেকে বেশি প্রফিট আর্ন করতে পারবে সেই জায়গাতেই তারা শিল্প স্থাপন করে থাকেন। এবং সেই শিল্প কোথায় স্থাপিত হবে সেটার জন্যে এই পরিবহন, বাজার, কাঁচামাল ও শ্রমিকের উপর নির্ভর করে। অর্থাৎ পরিবহন খরচ সব থেকে কম হবে, বাজার এলাকা খুব কাছে অবস্থিত হবে, আর কাঁচামাল ও শ্রমিক যাতে খুব কম খরচে সুলভে যাতে পাওয়া যায় ইত্যাদি বিষয়গুলোকে দেখা হয়। এবং সেই জন্যেই সঠিক অবস্থানটা এখানে দরকার হয়ে পড়ে। যেমন দেখো, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে বিভিন্ন খনিজ সম্পদের প্রাচুর্য থাকায় এখানেতে খনিজ ভিত্তিক শিল্প, বিশেষ করে লৌহ ইস্পাত শিল্পের বিকাশ লাভ হয়েছে। এরপরেতে দেখো যেটা বলছে পরের যেটা, সেটা হচ্ছে কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা, অর্থাৎ এগ্রিকালচারাল প্রোডাকশন অ্যান্ড ফুড সিকিউরিটি। অর্থাৎ কৃষি উৎপাদনের জন্য ভূমির উর্বরতা, জলপ্রাপ্তি, পরিবহন, বাজার গুরুত্বপূর্ণ। অর্থাৎ কৃষিক্ষেত্র যেখানেতে স্থাপন করা হবে সেই কৃষিক্ষেত্রের জন্যে এমন জমি নির্বাচন করতে হবে যেখানেতে এই জমি উর্বর হয়, জলের প্রাপ্তি, কারণ যে কোনো রকম কৃষিজ ফসল ফলানোর জন্য জল একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তো জলের প্রাপ্তি, তার সঙ্গে সঙ্গে পরিবহন, অর্থাৎ কৃষিজাত পণ্যগুলোকে বাজার এলাকাতে পরিবাহিত করে নিয়ে যাওয়ার জন্যে এটা, এই জিনিসগুলো যাতে সুলভে পাওয়া যায়, অর্থাৎ জমি উর্বর হতে হবে, জল যাতে সুলভে পাওয়া যায় এবং পরিবহন যাতে সুলভে করা যায় ইত্যাদি বিষয়গুলো যেখানে সব থেকে ভালো হবে সেই সমস্ত জায়গাতে কৃষিক্ষেত্রগুলোকে স্থাপন মানে কৃষিকাজ করতে হবে। তো খাদ্য নিরাপদ আর কৃষিকাজের সঙ্গে খাদ্যের নিরাপত্তাটাও যুক্ত, কারণ কৃষি উৎপাদন যদি কম হয় তাহলে খাদ্যের নিরাপত্তা কমতে থাকে, সেক্ষেত্রে দুর্ভিক্ষ দেখা দিতে পারে ইত্যাদি। তো যে কারণে খাদ্যের নিরাপত্তার জন্য সঠিক জায়গাতে কৃষিক্ষেত্র স্থাপন করা, নির্বাহী করা খুবই জরুরি। যেমন দেখো, ভারতের এই পাঞ্জাব ও হরিয়ানায় সবুজ বিপ্লব সফল হয়েছে, এর প্রধান কারণ হচ্ছে জলবায়ু এবং সেচ। অর্থাৎ যে গম চাষকে কেন্দ্র করে আমরা যে স্বাধীনতার পরবর্তীকালেতে পাঞ্জাব এবং হরিয়ানায় যে সবুজ বিপ্লব দেখি, যেটা পরবর্তীকালে আমাদের ভারতবর্ষের অন্যান্য খাদ্যশস্যের ক্ষেত্রেও এই সবুজ বিপ্লবের ছোঁয়া লেগেছে এবং তার ফলেতে আমরা এই ধান বা গমের মতন খাদ্যশস্যতে স্বয়ংবরতা অর্জন করতে পেরেছি। তো পাঞ্জাব হরিয়ানাতে এই সবুজ বিপ্লব সবথেকে বেশি সাকসেসফুল হওয়ার পিছনেতে সেখানকার সেচ ব্যবস্থা এবং তার সঙ্গে সঙ্গে জলবায়ুটা একটা গুরুত্বপূর্ণ কারণ। এবং আরেকটা বিষয় যেটা রয়েছে, যেটা হচ্ছে যে পাঞ্জাবের যে সিন্ধু শতদ্রুর যে সমভূমি অঞ্চল যেটা রয়েছে, যেটা জমির উর্বরতা বলে, যে স্বাভাবিকভাবেই সেখানকার জমি খুব উর্বর ছিল, যেটাকে আরও উচ্চ ফলনশীল বীজ এবং ভালো কোয়ালিটির রাসায়নিক সার দিয়ে সবুজ বিপ্লবের মাধ্যমে আরও বাড়ানো হয়। এবং সেচ ব্যবস্থাটাও তার সঙ্গে যুক্ত, যে যখন শুকনো সময়তে শীতকালেতে বা গ্রীষ্মকালেতে যে সমস্ত ফসল যখন ফলানো হয় সেই সময়তে জলসেচের মাধ্যমেতে জমিতে জল দেওয়ার যে ব্যবস্থাটা উপযুক্ত ছিল বলে সেখানেতে সবুজ বিপ্লবের সবথেকে বেশি সফল হয়েছে। অর্থাৎ শুধুমাত্র যে কৃষি ক্ষেত্রের এই যে উৎপাদনশীলতা, এটাও এই অবস্থানের উপর দিয়ে নির্ভর করে। সঠিক জায়গাতে যদি কৃষিক্ষেত্র মানে স্থাপন করা যায় তাহলে সেটা কিন্তু কৃষির ক্ষেত্রে সেটা ভালো, এবং যেটা পরবর্তী সময়তে খাদ্যের নিরাপত্তা দিয়ে থাকে। এরপর দেখো, বাণিজ্য পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে এর কি ব্যবহারিক প্রয়োগ আছে না, বড় শহরগুলোর অবস্থান বন্দর, রেলপথ ও জাতীয় সড়ক পথের কাছাকাছি হয় যাতে ব্যবসা বাণিজ্য সহজে হয়। অর্থাৎ বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কেন্দ্রগুলো সাধারণত দেখা যায় যে বড় শহরগুলোতে স্থাপিত হয়। তার কারণটা হচ্ছে যেহেতু বড় শহরগুলো বন্দর বা কোনো বড় রেলপথ বা কোনো জাতীয় সড়ক পথের কাছাকাছি যেহেতু থাকে সেই কারণে। যেমন দেখো, যে কলকাতা, মুম্বাই, চেন্নাই বা আরও ভারতবর্ষের অন্যান্য যে শহরগুলো আছে সেগুলোতে বন্দর থাকায়, বিশেষত যেগুলো মানে বিমানবন্দর বা সমুদ্র বন্দর থাকায়, এখানে শিল্প এবং বাণিজ্য কার্যক্রম বেশি, কারণ যোগাযোগ ব্যবস্থাটা এই সমস্ত ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এবারেতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এই যে অবস্থানগত দৃষ্টিভঙ্গি যে সীমাবদ্ধ বা সমালোচনা, অর্থাৎ এর কোন কোন জায়গাতে এর ত্রুটি আছে। তো দেখো, প্রথমত যে মানবিক এবং সাংস্কৃতিক দিক উপেক্ষিত, অর্থাৎ কিনা শুধুমাত্র ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করলেই
সমাজের বাস্তব চিত্র পাওয়া যায় না। মানুষের সংস্কৃতি, রাজনীতি এবং ঐতিহাসিক প্রভাব অনেক ক্ষেত্রেই শিল্প স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অর্থাৎ অবস্থানগত দৃষ্টিভঙ্গি শুধুমাত্র ভৌগোলিক অবস্থানকেই গুরুত্ব দিয়ে থাকে, কিন্তু শুধুমাত্র যে ভৌগোলিক অবস্থানই সবসময় যে কোনো শিল্প বা কোনো জনবসতি স্থাপনের পিছনেতে যে দায়ী থাকে তা নয়। তার পাশাপাশি মানুষের যে সাংস্কৃতিক, রাজনৈতিক এবং ঐতিহাসিক যে প্রভাব, মানে ঐতিহাসিক যে ব্যাপার যেটা থাকে, সেই বিষয়গুলো মানে একটা কোনো শিল্প বা বসতি স্থাপনের ক্ষেত্রে মানে প্রভাব বিস্তার করে থাকে। তো এই দিকটা কিন্তু এখানটাতে আলোচিত হয় না। অবস্থানগত দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে মানুষের শুধুমাত্র মানে মানুষের সাংস্কৃতিক বা রাজনৈতিক যে বিষয়গুলো, সেই জিনিসগুলোকে কিন্তু এখানেতে আলোচনা করা হয় না, একটু মানে ওইটাকে উপেক্ষা করা হয়ে থাকে। ভৌগোলিক অবস্থানটাকেই এখানেতে প্রধান গুরুত্ব দেওয়া হয়ে থাকে। তারপরে আরেকটি যেটা রয়েছে, দেখো যে অর্থনৈতিক পরিবর্তন ও প্রযুক্তির প্রভাব। অর্থাৎ আধুনিক বিশ্বে ইন্টারনেট ও ডিজিটাল অর্থনীতির ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা শুধুমাত্র ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে না। এর সবথেকে গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে যেরকম দেখো এই সিলিকন ভ্যালি, বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি কেন্দ্র, অথচ এখানে কাঁচামাল বা শিল্পে বিশেষ মানে কাঁচামাল বা বিশেষ প্রাকৃতিক সম্পদ এখানেতে নেই। অর্থাৎ দেখো যে সময়ের সঙ্গে সঙ্গে মানে এই যে ইন্টারনেট বা ডিজিটাল যে অর্থনীতি বা এই যে প্রযুক্তির যে এত উন্নতি করেছে, যে কারণেতে এই মানে ভৌগোলিক অবস্থানটার কিন্তু নির্ভরশীলতা আমাদের অনেকটা কমে এসেছে। আর যেটা হচ্ছে এই যে আমেরিকার যে সিলিকন ভ্যালি রয়েছে, এখানেতে খনিজ সম্পদ বিশেষ একটা পাওয়া যায় না, কিন্তু টেকনোলজির দিক থেকে এটা সারা বিশ্বতে একটি অন্যতম মানে প্রযুক্তি কেন্দ্র। মানে যেখানেতে আমাদের বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো আছে, আইটি কোম্পানি, তার হেডকোয়ার্টার্স রয়েছে এই সিলিকন ভ্যালিতে, যেটা কিন্তু একটা মানে অন্যতম একটা শিল্প ক্ষেত্রে পরিণত করেছে, যেটা কিন্তু কোনো রকম খনিজ ভিত্তিক বা প্রাকৃতিক সম্পদের উপরে ভিত্তি করে কিন্তু হয়নি। সম্পূর্ণ মানে ইন্টারনেট এবং ডিজিটাল যে প্রযুক্তি, সেই প্রযুক্তির উপরেতে ভিত্তি করেই এখানেতে শিল্পের বিকাশ হয়েছে, এবং যেটা এই দেশের অর্থনীতিতে ব্যাপকভাবে মানে মানে ভূমিকা নিয়েছে আর কি। তো এইটা, এবং সব শেষেতে, আলোচনার শেষেতে আমরা একটি উপসংহার বা কনক্লুশন টানবো। সেটা হচ্ছে যে এই অবস্থানগত দৃষ্টিভঙ্গি মানবীয় ভূগোলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যা মানুষের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের স্থানিক বিন্যাস ব্যাখ্যা করে। শিল্প স্থাপনা, নগর বিকাশ, কৃষি উৎপাদন এবং বাণিজ্যিক ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গি খুবই কার্যকর। তবে শুধুমাত্র অবস্থানগত বিশ্লেষণের মাধ্যমে এই পরিবর্তে সামাজিক, রাজনৈতিক ও প্রযুক্তিগত পরিবর্তনগুলোকেও বিবেচনায় নেওয়া উচিত। অর্থাৎ এই দৃষ্টিভঙ্গি মানুষের স্থানিক যে বিন্যাস, মানুষের যে অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক কার্যক্রমের যে স্থানিক যে বিন্যাস, সেটা তো ব্যাখ্যা করছেই। তার সঙ্গে সঙ্গে শিল্প স্থাপন, নগর বিকাশ, কৃষি উৎপাদনের মতন বা বাণিজ্যিক ক্ষেত্র প্রতিষ্ঠার মতন ব্যাপারগুলো এখানেতে আলোচিত হয় অবস্থানের, বিশেষ করে ভৌগোলিক অবস্থানের দৃষ্টিভঙ্গি থেকে। কিন্তু এখানেতে যেটা একদম শেষে যেটা বলবো সেটা হচ্ছে যে শুধুমাত্র যে ভৌগোলিক অবস্থান, সেটা তো অবশ্যই প্রাধান্য দেওয়া হবে, কিন্তু বর্তমানে সমসাময়িক পরিস্থিতির সঙ্গে যদি দেখা যায়, তাহলে এই অবস্থানগত বিশ্লেষণের মানে পরিবর্তে সামাজিক, রাজনৈতিক ও প্রযুক্তিগত পরিবর্তনগুলোকেও বিবেচনা নেওয়া উচিত। অর্থাৎ কি না, ভৌগোলিক অবস্থানগত বিশ্লেষণ তো করতেই হবে, সেটাকেও রাখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে সামাজিক, রাজনৈতিক এবং প্রযুক্তিগত যে পরিবর্তন, যেগুলো কিন্তু অবস্থান অনুযায়ী ভিন্ন হয়, ইত্যাদি ব্যাপারগুলোকেও এই অবস্থানগত দৃষ্টিভঙ্গির আলোচনার মধ্যে নিতে হবে। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।